আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি প্রবন্ধ পড়ব যেটি প্রথম 1943 সালে প্রকাশিত হয়। প্রবন্ধটি অনেকেরই খুব পরিচিত, অন্তত বইটির নাম জানেন। বইটির নাম হলো ভবিষ্যতের বাঙালি, এস ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালি বইটির নাম অনেকেই বিসিএস কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে মুখস্থ করে থাকেন। বইটি এমনই গুরুত্বপূর্ণ। তো বইটি আবার বের হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। আপনারা অনেকে জানেন জাগৃতি প্রকাশনীর যে প্রতিষ্ঠাতা ছিলেন ফয়সাল আরেফিন দীপন। তো উনি নিহত হয়েছিলেন আজিজ সুপার মার্কেটে ওনার নিজের প্রতিষ্ঠানেই। তো ওনার বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বইটির সম্পাদনা অথবা বইটির এই ভূমিকা লিখেছিলেন। তো ভূমিকাটি আমি প্রথম পড়ছি, তারপর আমি মূল প্রবন্ধটি শুরু করব। তো ভূমিকাটি পড়লে বোঝা যাবে যে আসলে বইটি কেন এখনও অনেক গুরুত্বপূর্ণ। এস ওয়াজেদ আলী প্রণীত ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি আমি প্রথম পড়ি 1986 সালে বাংলা একাডেমি প্রকাশিত ও সৈয়দ আকরম হোসেন সম্পাদিত এস ওয়াজেদ আলী রচনাবলী থেকে। পড়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করি যে এই গ্রন্থ বিংশ শতাব্দীতে রচিত বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। আমার মনে আক্ষেপ জেগেছিল এই ভেবে যে পাকিস্তানকালে গ্রন্থটির কোনো মুদ্রণ হয়নি। তখন দেশবাসী এই গ্রন্থ পড়ার সুযোগ পেলে আমাদের রাজনৈতিক চিন্তা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এর শুভকর প্রভাব পড়তে বলে আমি ধারণা করেছি। আমার এটাও মনে হয়েছে যে গ্রন্থটির দীর্ঘস্থায়ী মূল্য আছে এবং এই গ্রন্থ যদি দীর্ঘকাল বাংলাভাষী পাঠকরা পড়েন এবং বুঝতে চেষ্টা করেন তাহলে তার ফল কল্যাণকর হবে। আমি চেয়েছি যে বাংলাদেশে ভবিষ্যতের বাঙালি নতুন করে প্রকাশ করা হোক এবং সেই মর্মে আগ্রহী হয়ে আমি কোনো প্রকাশকের সঙ্গে কখনো কখনো আলাপও করেছি, কিন্তু ব্যবসায়িক প্রশ্ন বিবেচনা করে কেউই এ কাজে সম্মত হননি। জাগৃতি প্রকাশনে আমার প্রস্তাবে সম্মত হওয়াতে আমার অভিপ্রায় কার্যকর হলো। এস ওয়াজেদ আলী বারেটলো 1890 থেকে 1951 সাল। তিনি ছিলেন একজন উদ্দেশ্যনিষ্ঠ সাহিত্যিক। তিনি প্রধানত গল্প ও প্রবন্ধ লিখেছেন। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের সাহিত্য দৃষ্টির উত্তরাধিকার নিয়ে তিনি আজীবন সাহিত্য রচনায় নিবিষ্ট ছিলেন। ধর্ম এবং জীবনাদর্শের প্রশ্নে তিনি জিজ্ঞাসু ও বিচারপ্রবণ ছিলেন। এক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল বিকাশশীল। অতীতমুখিতা ও সাম্প্রদায়িক সংকীর্ণতার তিনি বিরোধী ছিলেন। সুফি ও বৈষ্ণব প্রেমধর্ম এবং পাশ্চাত্য উদারনৈতিক আদর্শ ইত্যাদির প্রতি তার সমর্থন লক্ষ্য করা যায়। জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় তিনি বিচরণ করেছেন। তার সামগ্রিক প্রবণতা মর্মপ্রীতি, উদার মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও বিশ্ব ভ্রাতৃত্বের ধারায় বিকশিত হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাংলা ভাষার এক মহৎপ্রাণ জাতীয়তাবাদী ভাবুক। ভবিষ্যতের বাঙালি গ্রন্থে তিনি জাতীয়তাবাদ, ভারতীয় উপমহাদেশের জাতি সমস্যা এবং বাঙালি জাতিসত্তার বৈশিষ্ট্য ও তার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেছেন। বাঙালি জাতির ভবিষ্যৎ সম্পর্কে তিনি অত্যন্ত আশান্বিত ছিলেন। ভবিষ্যতের বাঙালি গ্রন্থে তিনি ভবিষ্যতের এক সমৃদ্ধ বাঙালি জাতির চিত্ররূপ প্রদানের চেষ্টা করেছেন, যা সুস্থ স্বাভাবিক প্রতিটি বাঙালিকেই কম বেশি অনুপ্রাণিত করতে পারে। 1940-এর দশকে এস ওয়াজেদ আলী পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিলেন। তিনি হিন্দু মুসলমানের মিলিত সাধনার দ্বারা দৈশিক জাতি চেতনার সৃষ্টি এবং জাতিরাষ্ট্র গঠন আর উদার গণতন্ত্র অবলম্বন করে ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা সমাধানের কথা চিন্তা করেছেন। তার চিন্তা সূক্ষ্ম, গভীর, ব্যাপক ও দূরদর্শী। আবেগ ও বুদ্ধির সমন্বয়ে গঠিত এই চিন্তার আবেদনও গভীর। তার চিন্তায় ঋজুতা এবং প্রকাশভঙ্গিতে স্বচ্ছতা ও সরলতা আছে। তার সীমাবদ্ধতা ও ত্রুটি বিচ্যুতিসমূহ স্পষ্ট বোঝা যায়। আমাদের দেশে জাতীয়তাবাদী চিন্তার সুষ্ঠু বিকাশ ঘটেনি। কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি প্রভৃতি দল কর্তৃক প্রচারিত জাতীয়তাবাদী চিন্তায় মূলগত ত্রুটি আছে এবং তাদের চিন্তা নানা রকম সংকীর্ণতা দোষে দুষ্ট। বিপ্লবী এবং কমিউনিস্ট ধারার রাজনীতিতেও জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে সুষ্ঠু চিন্তার সাক্ষাৎ পাওয়া যায় না। এ বিষয়ে বাংলা ভাষার লেখকদের মধ্যে এস ওয়াজেদ আলীর চিন্তাই বোধ হয় সবচেয়ে পরিচ্ছন্ন, বলিষ্ঠ, যৌক্তিক, দূরদর্শী ও কল্যাণকর। আমার ধারণা ভবিষ্যতের বাঙালি গ্রন্থের চিন্তা সকলের মনেই আজ এ বিষয়ে একটি অভাববোধ জাগাতে পারে এবং তাগিদ সৃষ্টি করতে পারে নতুন পরিস্থিতিতে আজকের সমস্যা সমাধানের জন্য নতুন করে চিন্তা করার। আমি এটাও মনে করি যে বর্তমান ওয়াশিংটন কেন্দ্রিক বৈশ্বিকরণ প্রচার ও কার্যক্রম তথা এককেন্দ্রিক আধিপত্যবাদী বিশ্ব ব্যবস্থা দ্বারা জাতীয়তাবাদ ও জাতিরাষ্ট্র এবং আন্তর্জাতিকতাবাদ, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইন ও বিশ্ব ভ্রাতৃত্ব ইত্যাদির প্রয়োজন বাতিল হয়ে যাবে না। বলা বাহুল্য, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ
পরস্পর সম্পূরক, একটি অন্যটির অস্তিত্বের সহায়ক, একটি অন্যটির পরিপন্থী নয়। এসব নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আজ প্রকট। ভবিষ্যতের বাঙালি রচিত, প্রকাশিত, প্রচারিত হয়েছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে। প্রথম মুদ্রণ জানুয়ারি 1943, দ্বিতীয় মুদ্রণ জানুয়ারি 1944, তৃতীয় মুদ্রণ নভেম্বর 1944, চতুর্থ মুদ্রণ জানুয়ারি 1946। হিন্দু মুসলমান দাঙ্গা, জমিদারতন্ত্র বিরোধী কৃষক আন্দোলন ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের উত্তাপের মধ্যে তারপর অনেক পরিবর্তন ঘটে গেছে। এই গ্রন্থের বক্তব্যকে বিচার করতে হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অন্তিম পর্যায়ের অবস্থাকে পটভূমিতে রেখে। আমার ধারণা ভবিষ্যতের বাঙালি বাংলা ভাষার একটি ক্লাসিক। স্বাভাবিকভাবেই আমি অনুভব করি যে এই গ্রন্থের আবেদন দীর্ঘকাল থাকবে। বাংলা একাডেমি প্রচারিত, আবুল কাশেম ফজলুল হক, 16 জানুয়ারি 2000, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবার আসি মূল প্রবন্ধে। বলা বাহুল্য বইটিতে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে। এর মধ্যে আমরা দেখি যে ভবিষ্যতের বাঙালি প্রথম প্রবন্ধ, তারপর রাষ্ট্রের রূপ, রাষ্ট্র নাগরিক, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমানের মিলন, মুক্তির পথ, ভবিষ্যতের বাংলা সাহিত্য, প্রেমের ধর্ম, জাতির জাগরণ। তো আজকে আমরা প্রথম প্রবন্ধটি পড়ব, ভবিষ্যতের বাঙালি। রাষ্ট্রের স্বভাব ধর্ম হচ্ছে নিজের আত্মরক্ষার সমুচিত ব্যবস্থা করা, আর সেই জন্য কোনো একটি রাষ্ট্র একবার বাস্তব রূপ ধারণ করলে তার পরিচালকদের প্রথম চেষ্টা হয় দেশের আত্মরক্ষামূলক ব্যবস্থা করা। আত্মরক্ষার ক্ষমতা যদি রাষ্ট্রের না থাকে তাহলে সে প্রতিষ্ঠান এই স্বার্থপ্রধান জগতে স্থায়িত্ব লাভের আশা করতে পারে না। বর্তমান শতাব্দীর দুটো মহাযুদ্ধের ব্যাপারে এ সত্যের প্রমাণ আমরা নিত্য প্রত্যক্ষ করেছি। ভারতবর্ষের মানচিত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সহজেই বোধগম্য হয় যে আকারে বড় হলেও এই বিস্তীর্ণ ভূখণ্ডকে প্রকৃতি দেবী একটি অখণ্ড দেশ করেই সৃষ্টি করেছেন। আত্মরক্ষামূলক সীমান্তের কথা তুললেই আমাদের দৃষ্টি পড়ে খাইবার গিরিবর্তের দিকে, হিমালয়ের অভ্রভেদী প্রাকার শ্রেণীর দিকে, আসামের দুর্গম পার্বত্যভূমির দিকে, আর দক্ষিণের অন্তহীন সমুদ্রের দিকে। এই সবই হলো প্রকৃতি রচিত সেই আত্মরক্ষার কৌশল যাদের দরুন ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্যান্য অংশ থেকে স্বাভাবিক স্বাতন্ত্র্য লাভ করেছে। এদের সাহায্যেই ভবিষ্যৎ ভারতবাসী বৈদেশিক শত্রুর হাত থেকে আত্মরক্ষার সহজ এবং কার্যকর ব্যবস্থা করতে পারে। ভারতবর্ষের অভ্যন্তরে বিভিন্ন রাজ্য এবং প্রদেশগুলোর মধ্যে প্রকৃতি রচিত সেরূপ কোনো দুর্ভেদ্য ব্যবধান নাই। অবশ্য উত্তর ভারত অথবা হিন্দুস্তান এবং দাক্ষিণাত্যের বিস্তীর্ণ ত্রিকোণকে বিভক্ত করে বিন্ধ্যাচলের পর্বতমালা দাঁড়িয়ে আছে, এবং সেই জন্যই ভারতবর্ষের এই দুই প্রধান অংশের মধ্যে যাওয়া আসা কতকটা কষ্টসাধ্য। তবে প্রকৃতি রচিত এই প্রাকার শ্রেণীর মধ্যে অনেক ফাঁক এবং ফাটল রয়ে গেছে। তাই রামচন্দ্রের যুগ থেকে ইংরেজদের আগমন পর্যন্ত বিন্ধ্যাচলের প্রাকার কোনো দিগ্বিজয়ের পথ রোধ করতে কিংবা তার অভিযান ব্যর্থ করতে সমর্থ হয়নি। অনেকে বলতে পারেন খাইবার গিরিবর্ত তো বৈদেশিক শত্রুকে ঠেকে রাখতে পারেনি। আর্যদের সেই সুদূর যুগ থেকে আহমদ শাহ আবদালির যুগ পর্যন্ত এই খাইবার গিরিবর্ত অতিক্রম করেই বৈদেশিক শত্রু ভারতবর্ষের সমতল ভূমিতে প্রবেশ করেছে। সে কথা অবশ্য অস্বীকার করার উপায় নেই। তবে একথা অন্তত আমরা সহজেই বলতে পারি যে ভারতবাসীর পক্ষে বৈদেশিক শত্রুকে খাইবার গিরিবর্তের মুখে ঠেকিয়ে রাখা ভারতের অন্য কোনো স্থানে তার গতিরোধের চেয়ে অনেকখানি সহজসাধ্য কাজ। তবে ভারতবর্ষের বিভিন্ন অংশের লোকদের স্বাভাবিক বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করলে সত্যই মনে হয় প্রকৃতি দেবী যেন ভারত রক্ষার সমস্যার কথা ভেবেই দেশের উত্তর পশ্চিম প্রান্তে সেই সব দুর্ধর্ষ যুদ্ধ কুশল জাতিকে স্থাপিত করেছেন যাদের বাহুবল প্রাগৈতিহাসিক যুগ থেকে এদেশে রক্ষা কবচ হয়ে আছে। সব দিক থেকে বিচার করলে এ ধারণা অতি স্পষ্ট হয়ে ওঠে যে আত্মরক্ষার প্রাকৃতিক কুশলতার দিক থেকে ভারতবর্ষ এক অখণ্ড দেশ। সুতরাং রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে এক অখণ্ড মহারাষ্ট্র রূপে দেখতে এবং ভাবতে হবে। এক্ষেত্রে একথাও ভুললে চলবে না যে উত্তর পশ্চিম ভারতের যুদ্ধকুশল জাতিগুলোকে যদি দেশের প্রহরী রূপে গ্রহণ না করা হয় তাহলে বাহুবলের প্রভাবে তারা শেষে দেশের মালিকের স্থান অধিকার করবে। তবে মানুষ যন্ত্র নয়। তার রাষ্ট্রজীবনের আলোচনায় কেবল দুর্ভেদ্য সীমান্ত আর তার যুদ্ধ কুশলতার কথা ভাবলেই চলবে না। এই যে সীমান্ত প্রহরীর কথা ভাবতে হয়, এ থেকে বোঝা যায় যে লোভ, লালসা, দেশ, হিংসা, রাগ, বিরাগ
প্রভৃতি বিভিন্ন রিপোর্ট তাড়নাতেই মানুষের জীবন পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তাছাড়া সামরিক বিশেষজ্ঞরা যাই বলুন, রাষ্ট্রের সবচেয়ে মজবুত আত্মরক্ষার উপায় হল রাষ্ট্রবাসীদের অন্তরের স্নেহ, প্রীতি এবং ভালোবাসা। সাধারণ রাজনৈতিকরা এই মহাসত্যকে উপেক্ষা করেন বলেই রাষ্ট্রে অন্তর্বিপ্লব এসে দেখা দেয়, আর তার ফলে আত্মরক্ষার বিধি ব্যবস্থা থাকা সত্ত্বেও পরীক্ষার বেলায় রাষ্ট্র ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। সর্বদেশের সর্বমানব মিলে পরস্পরের প্রেম আর ভালোবাসার ভিত্তিতে যদি এই পৃথিবীতে এক অখণ্ড রাষ্ট্র স্থাপন করতে পারত, তাহলে সেই হতো আমাদের আদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান। সে রাষ্ট্রে দেশ, হিংসা, দ্বন্দ্ব, কলহ, যুদ্ধবিগ্রহ প্রভৃতি অপ্রীতিকর জিনিস কিছুই থাকতো না। পরস্পরের মঙ্গল সাধনের জন্য, পরস্পরকে সাহায্য দানের জন্য সকলে উদ্গ্রীব থাকত। মানুষের সেবা করতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করত। বিশ্বময় বিরাজ করত সুখ আর শান্তি, প্রেম আর প্রীতি, সেবা আর কৃতজ্ঞতা। এই পৃথিবী তাহলে স্বর্গ হয়ে যেত, কিন্তু তা হয়নি। হবার কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। এর কারণ কি? মানুষ অন্ধকার থেকে আলোয় আসবার চেষ্টা করেছে বটে, কিন্তু এখনও সে অন্ধকারে আছে। সংকীর্ণতার বাঁধ অতিক্রম করবার চেষ্টা সে করছে বটে, কিন্তু এখনও সংকীর্ণতা তার অন্তরকে দৃঢ়ভাবে ঘিরে আছে। পরের ছেলেকে সে ভালোবাসার চেষ্টা করে বটে, কিন্তু নিজের ছেলেকে সে বেশি ভালোবাসে। বিদেশির সঙ্গে, বিজাতীয়দের সঙ্গে সে সহানুভূতি দেখায় বটে, কিন্তু সদস্যদের প্রতি এবং স্বজাতিদের প্রতি তার অন্তরের টান বেশি। সর্বধর্মের এবং সর্বকৃষ্টির প্রতি সে উদারতা দেখাবার চেষ্টা করে বটে, কিন্তু নিজের কৃষ্টি এবং ধর্মকেই সে অন্তরের সঙ্গে ভালোবাসে। মানুষের মনের এই স্বাভাবিক সংকীর্ণতা থেকেই বিভিন্ন দলের, সম্প্রদায়ের এবং গণ্ডির সৃষ্টি হয়, আর তাই থেকে আসে যত দ্বন্দ্ব আর বিগ্রহ, বিরোধ আর অশান্তি। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে আত্মীয়তা। একই গোত্রের লোককে নিয়ে সুদূর কোনো অতীত যুগে মানুষের রাষ্ট্রীয় জীবন আরম্ভ হয়েছিল। গোত্রপ্রীতির প্রভাব এখনও প্রত্যেক রাষ্ট্রে গভীরভাবে অনুভূত হয়, তবে গোত্রীয় ঐক্য এখন আর রাষ্ট্রীয় জীবনে অপরিহার্য নয়। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড প্রভৃতি উন্নয়নশীল রাষ্ট্রে কোনোরূপ গোত্রীয় ঐক্য নাই। বর্তমান যুগে ধর্মগত ঐক্যেরও প্রয়োজন দেখা যায় না। আধুনিক অধিকাংশ রাষ্ট্রে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক একত্রে বাস করেন। গোত্রীয় এবং ধর্মীয় ঐক্যের স্থানে এখন অন্যবিধ ঐক্য এসে দেখা দিয়েছে, যথা কৃষ্টিগত ঐক্য, ভাষামূলক ঐক্য, স্বার্থ সম্বন্ধী ঐক্য এবং আদর্শমূলক ঐক্য। প্রকৃতপক্ষে ব্যবহারিক ধর্মের এবং গোত্রমূলক আত্মীয়তার স্থান এখন এই শেষোক্ত বন্ধনগুলোই দখল করেছে। এই বন্ধনগুলির সঙ্গে ভৌগোলিক ঐক্যের বন্ধন জুড়ে দিলেই একটা আধুনিক জাতির সৃষ্টি হয়। ভারতের জাতীয়তার সৌধকেও একই শ্রেণীর ঐক্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে। অবশ্য রাষ্ট্র গঠনের বেলায় সীমান্ত রক্ষা ব্যবস্থার কথাও মনে রাখা চাই। রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা যে অনেক সময় ব্যর্থ হয়, প্রাচীন রাষ্ট্র প্রতিষ্ঠান যে অনেক সময় বিপ্লববশত আপনা থেকেই ভেঙে পড়ে, তার কারণ কি? একটু অনুসন্ধান করলেই দেখতে পাই, ঐক্যের যে সূত্রগুলো আমরা উল্লেখ করেছি তাদের সবগুলোর কিংবা কতকগুলোর অভাব হয়েছিল বলেই সেরূপ ঘটেছে। ঐক্যের স্থানে তাই অনৈক্য এসে দেখা দিয়েছে, মৈত্রীর স্থানে দ্বন্দ্ব এসে দেখা দিয়েছে, সহযোগের স্থানে অসহযোগ দেখা দিয়েছে, আর তারই ফলে রাষ্ট্রসৌধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রথম মহাসমরের পূর্বেকার অস্ট্রিয়ান সাম্রাজ্য পৃথিবীর অন্যতম প্রবল প্রতাপশালী রাষ্ট্র প্রতিষ্ঠান রূপেই গণ্য হতো, অথচ পরীক্ষার বেলায় সে সাম্রাজ্য টিকল না, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল। তুরস্ক সাম্রাজ্যেরও সেই দশাই ঘটল। সেই একই পরীক্ষার জার্মান রাষ্ট্র কিন্তু টিকে রইল। অস্ট্রিয়ান এবং তুরস্ক সাম্রাজ্যদের অভ্যন্তরীণ জীবনে সে কৃষ্টিগত, ভাষাগত, স্বার্থগত এবং আদর্শগত ঐক্য ছিল না, যা সংকটের সময় তাদেরকে বাঁচাতে পারত। জার্মান সাম্রাজ্যে সে ঐক্য প্রভূত পরিমাণে ছিল, জার্মানি তাই টিকে থাকল। আমাদের দেশের ইতিহাস খুললে দেখতে পাই, অখণ্ড ভারতীয় সাম্রাজ্যের অস্তিত্ব কেন্দ্রীয় শক্তির বাহুবলের প্রাচুর্যের উপরেই নির্ভর করছে, জাতির অন্তরের ঐক্যের উপর নির্ভর করেনি। কেন্দ্রীয় শক্তিতে যখনই বাহুবলের অভাব ঘটেছে, অখণ্ড অন্তরের ঐক্যের অভাবে দেশ তখনই বিভিন্ন খণ্ড রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছে। যে অন্তরের ঐক্যের উপরে একটি রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে, সে ঐক্য অখণ্ড ভারতবর্ষে কখনো দেখা দেয়নি। আর তাই কেন্দ্রীয় শক্তি যখনই দুর্বল হয়েছে, স্বাভাবিক ঐক্যের উপর নির্ভর করে বিভিন্ন খণ্ড বিখণ্ড রাষ্ট্রগুলো তখনই মাথা তুলেছে। ভারতবর্ষে স্থায়ী রাষ্ট্র সংগঠন করতে হলে দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখা আর রাষ্ট্রজীবনে তাদের উভয়বিধ প্রয়োজন পরিপূরণের সুব্যবস্থা করা একান্ত দরকার।
চতুর্দিকের প্রাকৃতিক সীমান্তের দিকে লক্ষ্য রেখে সমগ্র ভারতবর্ষে এক সম্মিলিত রাষ্ট্র প্রতিষ্ঠান গঠন করা দরকার এবং অন্তরের স্বাভাবিক সহানুভূতির দিকে লক্ষ্য রেখে কৃষ্টিগত ভাষাগত মিল ও ঐক্যের ভিত্তির উপর দেশে বিভিন্ন খণ্ড রাষ্ট্রের বা উপরাষ্ট্রের সৃষ্টি করা দরকার। এইভাবে অগ্রসর হলে ভারতের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় আমরা সাম্রাজ্যের শক্তি আর জাতীয় জীবনের সুখ, শান্তি, নৈতিক বল ও আত্মিক প্রেরণা উভয়বিধ সুবিধাই লাভ করতে পারব। একের মধ্যে বহুত্ব আর বহুর মধ্যে একত্ব, এই উভয়বিধ মঙ্গলের সমাবেশে আমাদের জাতীয় জীবন অভিনব ঐশ্বর্য লাভ করবে। দেশপ্রেম আমাদের যতই অগ্র হোক না কেন, বাস্তবতাকে ভুলে রাষ্ট্র গড়তে গেলে আমরা মারাত্মক ভুল করব। কেননা একমাত্র বাস্তবতাই হলো আদর্শ সৌধের প্রকৃত ভিত্তি। সেই বাস্তবতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে সহজেই আমরা বুঝতে পারব সমগ্র ভারতবর্ষকে এক অখণ্ড কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত করার প্রয়াস শেষ পর্যন্ত অসন্তোষ এবং ব্যর্থতায় এনে দেবে। কেননা ভারতবর্ষের মধ্যে ভাষার ঐক্য নাই, কৃষ্টির ঐক্য নাই, স্বার্থের ঐক্য নাই, ধর্ম এবং গোষ্ঠীর ঐক্য নাই। এরূপ ক্ষেত্রে কৃত্রিম উপায়ে একটি বাহ্য একতায়নের প্রয়াসে সমাজের অন্তর্নিহিত অনৈক্য আরও স্পষ্টতর হয়ে ওঠাই স্বাভাবিক, আর হচ্ছেও তাই। দৈনন্দিন রাজনৈতিক প্রয়োজন ও সাময়িক স্বার্থের তাগিদে জোর করে ঐক্যের অনুভূতি আনা যায় না। তার জন্য দরকার অন্তরের ভালোবাসা, অন্তরের সহানুভূতি, অন্তরের আকর্ষণ, আর দরকার স্বার্থ এবং আদর্শের ঐক্যানুভূতি। তবে নিরাশ হওয়ার প্রয়োজন নেই। অতীত ইতিহাসের আলোচনা করলে দেখতে পাব দুর্দিনে ভারতবর্ষ মোটামুটিভাবে এবং সাধারণত এমন কতকগুলো খণ্ড রাষ্ট্রে বিভক্ত হয়েছিল যাদের প্রত্যেকের মধ্যেই জাতীয় জীবনের প্রয়োজনীয় উপকরণগুলো প্রত্যক্ষভাবে অথবা সুপ্ত অবস্থায় বিরাজ করেছে। মোটামুটিভাবে এবং সাধারণত বলার তাৎপর্য এই যে রাষ্ট্রের ইতিহাসে কোনো জিনিসেই ঠিক যৌক্তিকতার নিক্তির উপর নির্ভর করে বণ্টিত বা নিরূপিত হয় না। তবে বিভিন্ন প্রভাবের, বিভিন্ন গতির একটা মোটামুটি ফল জাতীয় জীবনের খাতায় তার অঙ্ক কষে যায়। ভূগোল, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, ভাষাতত্ত্ব প্রভৃতি বিভিন্ন দৃষ্টিকেন্দ্র থেকে বিচার করলে ভারতবর্ষের স্বাভাবিক কয়েকটি ভৌগোলিক বিভাগ দেখতে পাওয়া যায়, যথা বঙ্গদেশ, হিন্দুস্তান, পাঞ্জাব, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, সিন্ধু দেশ, মহারাষ্ট্র দেশ ইত্যাদি। এইসব ভূখণ্ডের প্রত্যেকেরই নিজস্ব ভাষা, নিজস্ব কৃষ্টি, নিজস্ব ইতিহাস, নিজস্ব নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, নিজস্ব অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা আছে। এই ভূখণ্ডগুলোর নিজ নিজ বিশেষত্বর দিকে লক্ষ্য করলে এদের প্রদেশ না বলে এক একটি রাষ্ট্র বা উপরাষ্ট্র বললেই সঙ্গত হয়। ভারতের ভবিষ্যৎ রাষ্ট্রতন্ত্রে এই বিভিন্ন উপরাষ্ট্রগুলোর বিশেষত্বের দিকে লক্ষ্য রেখে তাদের আত্মনিয়ন্ত্রণশীল এক একটি রাজ্যের অধিকার দেওয়া দরকার, অবশ্য তাদের অভ্যন্তরীণ বিষয়সমূহের সম্পর্কে। আর ভারত রক্ষার জন্য এবং বৈদেশিক শক্তির সঙ্গে আলাপ আলোচনা, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি চালনার জন্য একটি কেন্দ্রীয় শাসনতন্ত্রের সৃষ্টি করা দরকার। এই পথে গেলে আমরা ভারতবর্ষে স্থায়ী এবং বর্তমান জীবনের বাস্তব প্রয়োজনের উপযোগী রাষ্ট্রীয় জীবনের প্রবর্তন করতে পারব। ভারতের রাষ্ট্রীয় জীবনের গতি, প্রকৃতি ও ধারাবাহিক ক্রমবিকাশ আমাদের সেই নির্দেশেই দিয়ে থাকে। প্রাকৃতিক কারণে ভারতবর্ষ যে কয়টি সুনির্দিষ্ট খণ্ডে বিভক্ত হয়ে গেছে তাদের মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের কি কি বিশেষত্ব আছে সেজন্য ভারতের অন্যান্য দেশ থেকে সে স্বতন্ত্র এক আকার ধারণ করেছে, এখন তারই আলোচনা করা যাক। প্রথম যে বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে ভাষাগত ঐক্য। এই বিস্তীর্ণ ভূখণ্ডে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একই ভাষা ব্যবহার করে, আর সেটি হচ্ছে বাংলা ভাষা। দ্বিতীয়ত, এদেশের বিভিন্ন ধর্মের লোকের মধ্যে মোটামুটিভাবে এমন একটা কুলগত ঐক্য আছে যে জন্য যে কে কোন ধর্মের লোক সহজে তা চেনা যায় না। পক্ষান্তরে যে কোনো বাঙালিকে যে কোনো অবাঙালি থেকে সহজেই পৃথক করে লওয়া যায়। এখানে দ্রাবিড়, আর্য, মঙ্গল, সেমিটিক প্রভৃতি বিভিন্ন জাতির শত শত বছরের সংমিশ্রণের ফলে অভিনব অথচ সুনির্দিষ্ট এক জাতির উদ্ভব হয়েছে, যাকে আধুনিক বাঙালি জাতি বলা যেতে পারে। আর সেই বাঙালি জাতির এমন কতকগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যে জন্য ভারতের অন্যান্য প্রদেশের লোক থেকে সহজেই তাদের পৃথক করে নেওয়া যেতে পারে, যথা বাঙালি শান্তিপ্রিয়, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সে ভালোবাসে না। বাঙালি বুদ্ধিমান, ভাবপ্রবণ, সঙ্গীত সাহিত্য কলাবিদ্যা প্রভৃতিকে অন্তরের সঙ্গে সে ভালোবাসে। ধর্মের বিষয়ে সে উদার মত পোষণ করে, গোঁড়ামি সে মোটেই পছন্দ করে না। বিদেশের আমদানি করা কৃত্রিম উত্তেজনা কখনো কখনো বাঙালির মনে ধর্মের গোঁড়ামির সৃষ্টি করে বটে, কিন্তু সে মনোভাব বেশি দিন স্থায়ী হয় না। কেননা ধর্ম বিষয়ে সংকীর্ণতা বাঙালির প্রকৃতি বিরুদ্ধ।
নতুনের প্রতি একটা স্বাভাবিক ভালোবাসা বাঙালি তার অন্তরে পোষণ করে। নতুন ভাব, নতুন প্রথা, নতুন আদর্শকে নতুন বলে সে বর্জন করে না, পক্ষান্তরে যাচাই করে নতুনের মূল্য নিরূপণ করতে চায়। কায়িক পরিশ্রমের চেয়ে ভাবের চর্চাই বাঙালির বেশি প্রিয়। সুযোগ এবং সুবিধা পেলেই সে কাজকর্ম ছেড়ে ভাবের চর্চায় বিভোর হয়ে যায়। নাগরিক জীবনের চেয়ে বাঙালি পল্লী জীবন ও স্বভাব সৌন্দর্যকে বেশি পছন্দ করে। বাংলার ইতিহাস ধর্মের উৎকট দ্বন্দ্বে কলঙ্কিত নয়। বাংলার হিন্দু ও মুসলমান সহজে এবং স্বচ্ছন্দে পাশাপাশি বাস করে, আর গত হাজার বছরের ইতিহাসে তাদের মধ্যে এক নিবিড় আত্মীয়তা এবং ঐক্য স্থাপন করেছে। তাদের এক জাতি বলতে এখন আর দ্বিধাবোধ হয় না। বাঙালি জাতির অর্থনৈতিক স্বার্থ এবং সমস্যা এক, আর বাঙালির অর্থনৈতিক স্বার্থ ভারতের অন্যান্য প্রদেশের লোকের অর্থনৈতিক স্বার্থ থেকেও ভিন্ন। প্রকৃতি দেবী স্বার্থের এই বৈষম্য সৃষ্টি করেছেন। হিন্দু এবং মুসলমান এই দুই প্রধান ধর্ম সম্প্রদায়ের লোকসংখ্যা এবং প্রভাব প্রতিপত্তি এদেশে প্রায় সমান সমান। তাই এক সম্প্রদায়ের উপর অন্য সম্প্রদায়ের প্রভুত্বের সমস্যা প্রকৃতপক্ষে এদেশে ওঠে না। তারপর ইউরোপীয় সভ্যতার সঙ্গে দীর্ঘ এবং ঘনিষ্ঠ সংস্রবের ফলে বাংলাদেশে এমন এক কৃষ্টি এসে দেখা দিয়েছে যার দৃষ্টি স্বভাবতই ভবিষ্যতের দিকে এবং বিশ্ব মানবতার দিকে। পশ্চাৎমুখী সাম্প্রদায়িক কৃষ্টি সব ক্ষেত্রেই পিছিয়ে হটে যাচ্ছে। গণতান্ত্রিক ভাব ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি গভীর এবং ব্যাপক। ভারতের রাজনীতি ক্ষেত্রে বাঙালি গণতান্ত্রিকতা এবং জাতীয়তাবাদের প্রধান এবং বিশ্বস্ত সমর্থক। আমাদের মনে হয় প্রকৃতি দেবী নিত্য নতুনের সৃষ্টিতেই যার প্রধান আনন্দ, ভারতের এই পূর্ব ভূখণ্ডে নতুন এক জাতির, নতুন এক সভ্যতার, নতুন এক জীবনধারার, নতুন এক কৃষ্টির, নতুন এক আদর্শের সৃষ্টি প্রয়াসে নিরত আছেন। অতীতের বিভিন্ন উপকরণের অভিনব সংযোগে বাঙালির জীবন নিয়ে তিনি এক নতুন শিল্প নিদর্শনের সৃষ্টিতে আত্মনিয়োগ করেছেন, যাদের সাহায্যে তিনি এই নতুন রূপ রচনায় রত আছেন। সে জাতি এখনও তার ভবিষ্যৎ গৌরবের বিষয়ে অবহিত হয়নি বটে, তবু মানুষ যেমন ভবিষ্যৎ সৌভাগ্যের আভাস তার অবচেতনায় পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে, অথচ সে উল্লাসের কারণ স্পষ্ট বুঝতে পারে না। এই বাঙালি জাতীয় তেমনি ভবিষ্যৎ গৌরবের অস্পষ্ট ইঙ্গিত তার অবচেতনায় পেয়ে এক অব্যক্ত আনন্দানুভূতি অনুভব করছে। নতুন কিছুর জন্য ব্যাকুল হয়ে উঠছে, অভিনব কিছুর সন্ধানে দিশেহারা হয়ে ফিরছে, অথচ কেন যে এমন হচ্ছে তা ঠিক তারা বুঝতে পারছে না। আর তাই মামুলি ধরনের রাজনীতি, সমাজনীতি প্রভৃতি নিয়ে বাঙালি সন্তুষ্ট হতে পারছে না। মামুলি ধরনের রাজনীতিক এবং সমাজনীতিকরা তার অন্তর যেন স্পর্শ করতে পারছে না। স্পষ্টভাবে উপলব্ধি না করেও ভবিষ্যতের পূর্ণতর রাজনীতির জন্য প্রতীক্ষা করছে, একটা সম্পূর্ণ কৃষ্টির জন্য, একটা পরিপূর্ণ জীবনাদর্শের ও পূর্ণতম বিকাশের জন্য যেন বাঙালি এখনও অপেক্ষমান। রাষ্ট্রজীবনের যে পরিকল্পনা, সমবায়িক জীবনের যে ছবি বাংলাদেশের বাইরের ভারতবাসীকে সন্তুষ্ট করে, এই ভাবপ্রবণ কল্পনাকুশল জাতি সে আদর্শ, সে ছবি, সে পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। তার কুহেলিকা সমাচ্ছন্ন নিগূঢ় অবচেতনায় মহামানবতার মহত্তর এক আদর্শ, পূর্ণতর এক পরিকল্পনা, সুন্দরতর এক ছবি রূপ পরিগ্রহ করতে আরম্ভ করছে। অদূর ভবিষ্যতে সেই মোহনীয় আদর্শ, সেই পরিপূর্ণ পরিকল্পনা, সেই অপরূপ ছবি তার মনে স্পষ্ট হয়ে উঠবেই। আর তার প্রভাবে বাঙালি এক অভিনব জীবনের আস্বাদ পাবে, এবং সেই শুভ দিন যখন আসবে তখন বাঙালি কেবল ভারতবর্ষের নয়, কেবল প্রাচ্য ভূখণ্ডের নয়, সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হবে সত্য, সুন্দর, শুভ জীবনবোধের। বাঙালি এখন সেই মহামানবের প্রতীক্ষায় আছে, যিনি তাকে এই গৌরবময় জীবনের সন্ধান দেবেন। ভগীরথের মতোই বাংলায় ভাব গঙ্গার সঙ্গম সুস্পষ্ট করে তুলবেন। আরবের কবি বলেছেন, কবিরা হচ্ছেন অদৃশ্য মহাশক্তির ভাষ্যকার। অতি সত্য, অতি মূল্যবান কথা। বাংলার গৌরবময় ভবিষ্যৎ মন্ত্রীরা কিংবা ব্যবস্থাপক সবার সভ্যরা কিংবা রাজনৈতিকরা গঠন করবেন না, সে কাজ করবেন দেশের সত্যকার কবি, মনীষী ও সাহিত্যিকরা। যে অদৃশ্য মহাশক্তি মানব জীবনকে নিয়ন্ত্রিত করছেন, তিনি ব্যবসাদার রাজনীতিকের স্থূল অনুভূতিতে বা তার সংকীর্ণ সীমাবদ্ধ মনের ক্ষেত্রে নিজেকে প্রকাশ করেন না। তিনি আত্মপ্রকাশ করেন ভাবুকের উদার মনে, তার বেদনা করুণ প্রাণে,
তার সুদূর প্রসারিণী প্রজ্ঞার জগতে। বাংলার কবিদের, বাংলার সাহিত্যিকদের বর্তমানের সীমাবদ্ধ স্বার্থ ঝটিকার ঘাত প্রতিঘাতে বিক্ষুব্ধ সাম্প্রদায়িকতার হিংসা বিদ্বেষ হীনতা এবং সংকীর্ণতার বিষ বাষ্পে ভারাক্রান্ত বর্তমানকে ছেড়ে কল্পনার বিমানে চড়ে ভবিষ্যতের মনোরম উদ্যানে চলে যেতে হবে। জাতির গৌরবোজ্জ্বল অনাগত জীবন দেখবার জন্য আর প্রতিভার তুলিকায় তার ছবি বর্তমানের নৈরাশ্যক্লিষ্ট বাঙালির জন্য আঁকবার উদ্দেশ্যে এবং আশায় উদ্দীপ্ত সাহিত্যের সঙ্গীতের শিল্পের সাহায্যে সেই গৌরবময় অনাগত যুগে অভিযানের জন্য তাকে অনুপ্রাণিত করতে। আমাদের কবিদের, আমাদের সাহিত্যিকদের, আমাদের শিল্পীদের, আমাদের ভাববাদীদের, আমাদের আদর্শবাদীদের সত্যই এখন ভবিষ্যৎবাদী হতে হবে। কিম্ভূত কিমাকার কোনো পরিকল্পনাকে রূপায়িত করবার জন্য নয়, জাতিকে অমরাবতীর দ্বারে পৌঁছে দেবার জন্য, সেই অমরাবতীর কথা তাদেরকে শোনাবার জন্য, আর সে অমরাবতীর স্বপ্ন তাদের মনে জাগিয়ে তোলবার জন্য। আমি 1 শতাব্দী পরবর্তী যে বঙ্গদেশের স্বপ্ন দেখি তা বর্তমানের ধূলি ধূসরিত বন জঙ্গল আগাছা সমাকীর্ণ শ্রীহীন সৌন্দর্যভ্রষ্ট ঘর বাড়িতে ভরা হতগৌরব নদ নদীর খাতের দাগে কলঙ্কিত বঙ্গদেশ নয়। আমি শতাব্দী পরের যে বাঙালি জাতির স্বপ্ন দেখি সে বর্তমানের ক্ষীণকায় মাংসপেশীহীন রোগ বিশীর্ণ অনশন ক্লিষ্ট গতশ্রী আনন্দহীন প্রেরণাহীন কলহপ্রিয় বাঙালি পুরুষের নয়। আমি যে বাঙালি জাতির ছবি দেখি সে বর্তমানের ভারাতুর লজ্জাকাতর স্বাস্থ্যহীন শ্রীহীন সৌষ্ঠবহীন খর্বকৃতি শীর্ণকায় বাঙালি নারীর নয়। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখি তাতে কেরানির সৃষ্টির আগ্রহ নাই, গোড়া হিন্দু গোড়া মুসলমান সৃজনের উৎকট প্রয়াসও নাই। অতীতের প্রাণহীন দেহগুলো সাজিয়ে রাখবার জাদুঘর সে প্রতিষ্ঠান নয়। আমি ভবিষ্যতের যে রাজনীতির স্বপ্ন দেখি তাতে চাকুরির ভাগ বাটোয়ারার কলহ নাই, স্বার্থ সর্বস্ব কুচক্রী ভণ্ড তপস্বীদের অভিনন্দনেরও ব্যবস্থা নাই। আমি ভবিষ্যতের যে সাহিত্যের কল্পনা করি সে সাহিত্য শুধু অতীতকে নিয়ে কুহক রচনা নয়, নিজেদের তুচ্ছতাকে ঢাকবার জন্য কাল্পনিক অতীতের অশোভন অতিরঞ্জন নয়। আমি যে নাগরিকের কল্পনা করি তার জীবন সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য নয়, তুচ্ছতার যুগখাষ্টে বৃহত্তর স্বার্থের অমর সত্ত্বাধিকারীকে বলিদানের জন্য নয়। আমি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর জীবন আদর্শের, সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর সাধনার, সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর কামনার সুখ স্বপ্ন দেখি। আমার সে স্বপ্ন কি এখন তাই বলি। আমি যে ভবিষ্যৎ বঙ্গদেশের কল্পনা করি তাতে বর্তমানের মজা নদীর এবং শুষ্ক খালের খাতে প্রচুর জল প্রবাহের অশ্রান্ত কলধ্বনি শোনা যাচ্ছে। তাদের বক্ষে ক্ষীরধারায় সমস্ত দেশ ফুলে ফুলে শস্যে অপূর্ব শ্রী ধারণ করছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে বাংলার প্রত্যেক পল্লীতে এবং প্রত্যেক জনপদে তার নিজস্ব নদী অথবা খাল আছে, যাদের সাহায্যে উদ্বৃত্ত বর্ষার জল অবাধে সাগর পথে প্রবাহিত হচ্ছে। বর্তমানের মতো সে জল ম্যালেরিয়ার মশার সূতিকাগার সৃষ্টি করছে না। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে প্রত্যেক গৃহস্থের বাড়ি গৃহশিল্পের আলপনার সুন্দর একটি নিদর্শন হয়ে বিরাজ করছে। বর্তমানের মতো গৃহ সৌন্দর্য পিপাসুর মনে নিত্য সে নতুন যন্ত্রণার কারণ হচ্ছে না। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে প্রত্যেক গ্রামের নিজস্ব বাগান, নিজস্ব খেলার মাঠ, নিজস্ব পাঠাগার, নিজস্ব ক্লাব বা ইনস্টিটিউট আছে, আর গ্রামবাসীরা সেই সব প্রতিষ্ঠানে পরস্পর সহযোগিতায় নিত্য নতুন আনন্দের সন্ধান পাচ্ছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে প্রশস্ত সুগঠিত রাজপথ দেশের প্রত্যেকটি গ্রামের সঙ্গে প্রত্যেকটি গ্রামকে, প্রত্যেকটি নগরের সঙ্গে প্রত্যেকটি নগরকে সুলগ্ন রেখেছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে বাংলার গৃহপালিত পশুপক্ষীর শ্রী এবং সৌন্দর্য বাংলার গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তার মাংস বেশি বহুল সুঠাম বলিষ্ঠ দেহ বাঙালি বৈদেশিকের বিশ্ব উৎপাদন করছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তাতে বাঙালি নারীর স্বাস্থ্য এবং সৌন্দর্য বিশ্ববাসীর প্রশংসার বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমি যে ভবিষ্যতের কল্পনা করি তার বিদ্যানিকেতনগুলোর স্থাপত্য সৌন্দর্য, তাদের উদ্যানের শোভা, তাদের বেষ্টনীর মনোহারিত্ব মানুষের মনকে সৌন্দর্যের অপরূপ জগতের সন্ধান দিচ্ছে। আর সেই সব প্রতিষ্ঠানের আচার্য এবং ছাত্রদের পরস্পরের স্নেহ এবং প্রীতি নাগরিকদের আদর্শ হয়ে উঠেছে। তাদের সত্য শ্রেয় সুন্দরের সাধনা বিশ্বের অনুকরণীয় গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি তাতে হিন্দু তার ধর্মের অন্তর্নিহিত সনাতন সত্যের সন্ধান পেয়েছে, মুসলমান তার ধর্মের অন্তর্নিহিত শাশ্বত সত্যের সন্ধান পেয়েছে, আর উভয়ই মর্মে মর্মে বুঝেছে
যেখানে সত্য সেখানে দ্বন্দ্ব নাই, যেখানে সুন্দর সেখানে দেশ হিংসা নাই, যেখানে শ্রেয় সেখানে সংকীর্ণতা নাই, কার্পণ্য নাই। আলোকের পথে অন্তহীন একাগ্র অভিযানই সকলের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি তাতে জ্ঞান সমৃদ্ধ, ভাব সম্পদে গরিয়ান, বাঙালি রাষ্ট্রীয় দায়িত্ব, দেশ শাসনের ভার, নেতৃত্বের অধিকার উত্তম বুদ্ধি বিশিষ্ট যোগ্যতমর উপর অতি সহজভাবেই ন্যস্ত করছে। নির্বাচনের অপ্রিয়তা ও স্বার্থান্ধতা সেখানে মুছে গেছে। আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি তার সাহিত্য থেকে ফাঁকা আড়ম্বর আর ভাবের দৈন্য চিরতরে বিদায় গ্রহণ করেছে। সত্য শ্রেয় সুন্দরের নিত্য নতুন অনুভূতিতে সে সাহিত্য নিত্য নতুন পথ রচনা করেছে। সে সাহিত্যের দৃষ্টি সম্ভাবনাহীন অতীতের দিকে নয়, দৃষ্টি তার সম্ভাবনাপূর্ণ ভবিষ্যতের দিকে। সে সাহিত্য কোনো শ্রেণী বা সম্প্রদায়ের জন্য নয়, সে সাহিত্য মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য, চিরন্তন মানবতার জন্য। সে সাহিত্য দৃশ্যমান জগতের সঙ্গে অদৃশ্য জগতের, রূপের সঙ্গে অরূপের, দেহের সঙ্গে আত্মার নিত্য নতুন মিলন সংকেতে ভরপুর। আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি তার নাগরিক হচ্ছে মানবতার আদর্শের অনিন্দ সুন্দর এক প্রতীক। বলিষ্ঠ দেহ, অটুট স্বাস্থ্য, জ্ঞান সমৃদ্ধ, ভাবে গরিয়ান, ত্যাগে মহিয়ান, প্রেমে ও দাক্ষিণ্যে সকলের আপনজন, সদা মঙ্গল সাধনেরত, উজ্জ্বলতর ভবিষ্যতের পরিকল্পনায় বর্তমানকে রূপায়িত করবার জন্য সদাই ব্যস্ত এবং তৎপর। আমার মনে হয় এই গৌরবময় ভবিষ্যতের স্বপ্নই হলো বাঙালির দেখবার মতো স্বপ্ন। এই গৌরবময় ভবিষ্যতের চিন্তাই হলো বাঙালির মনের উপযুক্ত চিন্তা। আর এই গৌরবময় ভবিষ্যতের জন্য সাধনাই হলো বাঙালির শক্তির উপযুক্ত সাধনা। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে, এ চিন্তাকে রূপায়িত করতে হলে, এ সাধনাকে সার্থক করতে হলে তিনটি জিনিসের প্রয়োজন: হিন্দু মুসলমানের ঐক্য, বাংলার রাষ্ট্র জীবনের স্বাতন্ত্র্য, আর শুভ বুদ্ধি ও জ্ঞানের উদ্বোধন এবং সম্প্রসারণ। আমার মনে হয় এই শেষোক্ত প্রয়োজনটি পূরণের উপরেই অপর দুটির সাফল্য নির্ভর করছে। যারা বাংলার এবং বাঙালির সত্যকার মঙ্গলকামী তাদের চিন্তা এবং সাধনাকে এই জ্ঞানের উদ্বোধন এবং সম্প্রসারণের কাজেই নিয়োজিত করতে হবে। আরব জাতির জাতীয়তাবাদ আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অথচ 1847 খ্রিস্টাব্দের পূর্বে এ জিনিসটি কারো কল্পনাতেও ছিল না। আরব জাতি ধর্মে সাধারণত মুসলমান, অথচ আরব জাতীয়তার গোড়াপত্তন করেছেন আধুনিক প্রথায় শিক্ষিত দুজন খ্রিস্টান মনীষী, নাজিফ এজিদি এবং বেতরাস বস্তানি। ভিন্ন ধর্মাবলম্বী দেশবাসীদের মধ্যে এই দুই মনীষী জাতীয়তার আদর্শ প্রতিষ্ঠার জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন তা প্রত্যেক দেশের দেশপ্রেমিকদের অনুকরণীয়। 1860 খ্রিস্টাব্দে আরব জাতি যখন নৃশংসভাবে খ্রিস্টান হত্যায় উন্মত্ত হয়ে উঠল, তখন সে হিংসানল নির্বাপনের উদ্দেশ্যে বোস্তানি বাইরুটে এসে একখানি সংবাদপত্র প্রকাশ করলেন। খ্রিস্টানদের প্রতি আরব জাতির সম্প্রীতি সাধন করতে গিয়ে বোস্তানি উপলব্ধি করলেন, মূঢ়তা ঘুচাতে না পারলে মানুষের গোড়ামি ঘুচবে না, আর গোড়ামি না ঘুচালে মানুষের মন দেশ হিংসার কণ্টকে পরিপূর্ণ থাকবেই। আরবে তিনি শিক্ষা প্রসারের ব্যবস্থা করলেন। সে শিক্ষা নিকেতন হলো জাতীয় বিদ্যালয়। আরব প্রেমকে কেন্দ্র করে ধর্মবিদ্বেষ ত্যাগ করে এখানে শিক্ষা দেবার ব্যবস্থা হলো। এই বিদ্যালয়ে আরবি শিক্ষকতার জন্য বোস্তানি পেলেন নাজিফ এজিদিকে। নিঃস্বার্থ প্রেমিক বোস্তানির আদর্শে এজিদি শ্রদ্ধান্বিত হলেন এবং উভয়ের বিপুল সাধনায় আরব জাতি ক্ষুদ্রতা ভুলে, হিংসা দেশ ভুলে সর্বধর্মকে শ্রদ্ধা করতে শিখল। আরবে আবার নতুন আরবের অভ্যুত্থান হলো। নবীন আরবি অথবা নব্য তুর্কির মতো প্রকৃতির লীলানিকেতনে এই সৌভাগ্য সম্পদশালিনী বাংলাদেশে এই বাঙালির জীবনেই বা অখণ্ড এক আদর্শ জাতীয়তা সম্ভব হবে না কেন? এ সম্ভাব্যের প্রচুর উপকরণ বাঙালির প্রকৃতিতে এবং বাংলার আকাশে বাতাসে, নদী নালায়, পথে প্রান্তরে ও শ্যামলিমায় বর্তমান। শুভ বুদ্ধি নিয়ে বাঙালি শুধু নিঃস্বার্থ নয়ন মেলে দেখলেই হয়।